নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। শহীদ দিবস পালন তৃণমূল বিজেপির দুই দলের। একই জায়গায় পাশাপাশি দুটি মঞ্চ, একটি তৃণমূলের, অন্যটি বিজেপির। এটা কি সৌজন্য নাকি যুদ্ধের আরেক রূপ? এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। নদিয়ার তাহিরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামল কুমার সাহা। জানা গিয়েছে, এনুমারেশন ফর্ম পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। সোমবার হৃদরোগে মৃত্যু হয় তার। শামশেরগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। ব্যাপক চাঞ্চল্য শামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ। দিল্লির দূষণ নিয়ে ফের রাজনৈতিক চর্চা। তার মধ্যেই সোমবার আবহাওয়া দফতর খানিক স্বস্তির খবর দিয়ে জানিয়েছে, বাতাসের গুণমান কিছুটা উন্নত হয়েছে। এসআইআর আবহে বাংলায় একাধিক মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। এবার এসআইআর এর চাপে বিএলওর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিমবঙ্গে। অভিযোগ, কাজের চাপে মৃত্যু হয়েছে বিএলওর। পূর্ব বর্ধমানের মেমারি চক বলরামপুরে 278 নম্বর বুথের বিএলও দায়িত্বে ছিলেন নমিতা হাসদা নামের ওই মহিলা। এসআইআর এর চাপে এবার খোদ বুথ লেভেল অফিসারের মৃত্যুর অভিযোগ। কাজের চাপে ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। বুথে এনুমারেশন ফর্ম বিলির সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান। পরিবারের দাবি, ফর্ম বিলি নিয়ে চাপে ছিলেন ওই বিএলও। অবসাদেও ভুগছিলেন। সেই থেকেই ব্রেন স্ট্রোক হয় বলে অভিযোগ পরিবারের। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস মিলেছে। মেমারি 2 নম্বর ব্লকের চক বলরামপুর গ্রামে 278 নম্বর বুথের বিএলও ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাসদা। তার পরিবারের লোকজন জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি করছিলেন। সন্ধ্যাতেও ফর্ম বিলি করতে বেরোন। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয়। নমিতা দেবীর স্বামীর অভিযোগ, স্ত্রী বেশ মানসিক চাপে ছিলেন, কারণ তার বুথে 1200-র বেশি ভোটার রয়েছেন। কেন সেই ফর্ম তাড়াতাড়ি জমা পড়ছে না, আরও তাড়াতাড়ি জমা দিতে হবে বলে বারংবার করে চাপ দেওয়া হচ্ছিল নির্বাচন কমিশনের তরফে। স্বামী হিসেবে স্ত্রীকে বারবার বোঝান তিনি যে এত চাপ নেওয়ার প্রয়োজন নেই, আস্তে আস্তে কাজ করুন তিনি। কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকদের তরফে চাপ দেওয়া হচ্ছে বলে স্বামীকে জানান নমিতা দেবী। আর তারপরই শনিবার রাতে মৃত্যু হয় নমিতা দেবীর। জানা গিয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে তার। মানসিক চাপ থেকেই এমন পরিণতি বলে মনে করছেন পরিবারের লোকজন। হাসপাতালের তরফে ব্রেন স্ট্রোকে মৃত্যু বলে মনে করা হচ্ছে। সব রকম চেষ্টা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নমিতা দেবীকে। অন্য কোথাও স্থানান্তরিত করার উপায় ছিল না অত রাতে। শেষ পর্যন্ত মারা যান তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, 80% ফর্ম কেন তোলা হয়নি এখনো, তা নিয়ে বারবার চাপ দেওয়া হচ্ছিল নমিতা দেবীকে। দিন রাত খাটতে হচ্ছিল তাকে। শনিবার সকালে যেমন বেরিয়েছিলেন, তেমন দুপুরে খেয়ে আবারও বেরিয়ে পড়েন। গোটা সন্ধে কাজ করেছেন, আর কাজ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্রেন স্ট্রোকেই মারা যান শেষ পর্যন্ত। এত টার্গেট, এত চাপেই এমন পরিণতি হলো বলে মত পরিবারের লোকজনদের। হাই নিউজ নেটওয়ার্ক। শামশেরগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ। শামশেরগঞ্জে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। সোমবার সকাল সকাল বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই শামশেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে। তারপরই তড়িঘড়ি ছুটে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনার পর থেকেই বোমা রাখার স্থান ঘিরে রেখেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। সোমবার সকাল থেকেই নতুন করে আশেপাশের জমিতে তল্লাশি চালায় পুলিশ। কে বা কারা চাষের জমিতে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে এভাবে কালভার্ট সংলগ্ন এলাকায় চাষের জমিতে বোমা রাখার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রাও। পুরো বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
বলেন তো। এখানে শুনলাম যে বাগানে বলে কে বলে বম রেখে গেছে, তো এখন সব ছেলে পেলে সব আতঙ্ক, এখানে সব ছেলে পেলে বাগানে খেলাধুলা করে, এখন ছেলে পেলে যে খেলাধুলা করে দেবে হঠাৎ করে যদি ওখানে চলে যায়, পা পড়ে গেলে তো বাস হয়ে যাবে, বাস হয়ে গেলে তো এখানে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এখানে ওই জন্য একটু আতঙ্ক আছে। আমরা কি মনে করছেন, কেউ রেখে গেছে বম নাকি? আমি কে যে রেখে গেছে তো বলতে পারছি না, পুলিশকে এখন তদন্ত করতে হবে, কি করবে ওরা এখন জানবে। তদন্ত করা তো দরকার যে কে রেখে গেছে না গেছে। এর আগেও বহুবার মুর্শিদাবাদ ও তার আশেপাশের এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে। 2026-এর ভোটের আগে ফের শামশেরগঞ্জ থেকে উদ্ধার হওয়া বোমার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগে জনতা। হাই নিউজ নেটওয়ার্ক। ইংরেজি নববর্ষের আগেই পশ্চিমবঙ্গে বাড়ছে সব ধরনের মদের দাম। সম্প্রতি আবগারি দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 ডিসেম্বর 2025 থেকে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। ইংরেজি নববর্ষের আগেই পশ্চিমবঙ্গে বাড়ছে বড় ধরনের মদের দাম। সম্প্রতি আবগারি দপ্তরের তরফে জারি করে বিজ্ঞপ্তি অনুযায়ী সেখানে বলা হয়েছে 2025 সালে 1 ডিসেম্বর থেকে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। তার ফলে এই নতুন নীতিতে রাজ্যে বিয়ার বাদে দেশীয় বিদেশি সহ সব ধরনের মদের ওপরে শুল্ক হারে বৃদ্ধি করা হবে। নতুন শুল্ক হার কার্যকর হওয়ার আগে রাজ্যের সমস্ত উৎপাদক, ডিস্ট্রিবিউটর ও হোলসেল বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যে 30 নভেম্বর 2025-এর মধ্যে যতটা সম্ভব পুরনো দামে স্টক বিক্রি করে ফেলতে, কারণ ওই তারিখের পর পুরনো দামে আর মদ বিক্রি করা যাবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সব স্টক নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করা সম্ভব হবে না, সেই মদের ওপর নতুন দাম প্রযোজ্য হবে। সেই সমস্ত বোতলে নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে গ্রাহকরা সংশোধিত মূল্যের তথ্য স্পষ্টভাবে জানতে পারে। সরকারি বিজ্ঞপ্তি কপি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে প্রত্যেক ব্র্যান্ড মালিক ও পরিবেশকেও যথাসময়ে প্রয়োজনীয় নিবন্ধন ও লেবেল পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতর এই সিদ্ধান্তের ফলে ডিসেম্বরের শুরুতেই রাজ্যে মদের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। তবে প্রশাসনের আশা, ব্যবসায়ীদের আগাম প্রস্তুতির ফলে বড় ধরনের জটিলতা হবে না। আবগারি দফতরের বিজ্ঞপ্তি জারির পর কোন মদের দাম বেড়ে কত হচ্ছে সেই বিষয়ে অঙ্ক কষা শুরু হয়েছে মদ ব্যবসায়ীদের মধ্যে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্য সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি হবে বলে মনে করছে প্রশাসনিক কর্তারা। তবে মদের এই দাম বৃদ্ধির ফলে রাজস্বের পরিমাণ কতটা বৃদ্ধি হবে তা অবশ্য এখনই ঠিক করা সম্ভব নয়। 1 ডিসেম্বর থেকে নতুন মূল্য কার্যকর হয়ে যাওয়ার মাসখানেক পরেই রাজ্য সরকারের রাজস্ব কতটা বৃদ্ধি হলো তা বোঝা সম্ভব হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। বাংলার রাজনৈতিক মহলের একাংশ মনে করছে আগামী বছর বিধানসভা ভোট নির্বাচনের আগে রাজ্য সরকারের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, কারণ আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচনের কারণে বেশ কিছু নতুন ঘোষণা হতে পারে রাজ্য সরকারের তরফে। তাই এই দাম বৃদ্ধির কারণে রাজস্ব বৃদ্ধি হলেও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সেই অর্থ খরচ করতে পারবে সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে 300 কিলোগ্রামের বেশি আরডিএক্স উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরে ধৃত এক চিকিৎসককে জেরা করে এই বিস্ফোরকের হদিশ পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেলও। ঘটনায় কারা জড়িত শুরু হয়েছে অনুসন্ধান। দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে 300 কিলোগ্রামের বেশি আরডিএক্স উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরে ধৃত এক চিকিৎসককে জেরা করে এই বিস্ফোরক হদিশ পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেলও। তবে কি রাজধানীতে বড়সড় কোনো হামলার ছক কষা হচ্ছে? কারা আছে এর সাথে জড়িত? শুরু হয়েছে অনুসন্ধান। হরিয়ানার ফরিদাবাদ রাজধানী সংলগ্ন এলাকার অন্তর্গত। ওই এলাকায় এমনিতেই নিরাপত্তা কড়াকড়ি বেশি থাকে। দেশের অন্যতম সংবেদনশীল এলাকা এনসিআরে 300 কেজি আরডিএক্স কবে সরবরাহ করা হয়েছিল, কারা করেছিল জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, কিছুদিন আগে কাশ্মীরে আদিল আহমেদ রেদার নামে এক ব্যক্তিকে অস্ত্র পাচার সংক্রান্ত মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। তিনি পেশায় চিকিৎসক। হরিয়ানার আরডিএক্স সরবরাহে খবর পুলিশকে তিনিই দিয়েছেন। উপত্যকায় ওই চিকিৎসকের নামে যে লকার ছিল সেখানে তল্লাশি চালিয়ে একটি AK-47 রাইফেল এবং আরও কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। ফরিদাবাদে বিপুল পরিমাণ আরডিএক্স এসেছিল কাশ্মীর থেকেই, জানতে পেরেছে পুলিশ।
রাজধানীর কাছে এই বিস্ফোরক সরবরাহ করার অভিযোগ রয়েছে কাশ্মীরি চিকিৎসকের বিরুদ্ধে। কিভাবে, কোন পরিবহনে তা এত দূরে পাঠানো হলো, আদিল নিজেই তা নিয়ে এসেছিলেন কিনা জানার চেষ্টা চলছে। এছাড়া কাশ্মীর পুলিশ তদন্তে আরও এক চিকিৎসকের নাম উঠে আসছে। মুজামিল শাকিল নামের ওই চিকিৎসক পুলওয়ামার বাসিন্দা। অভিযোগ তিনি এবং ওই অস্ত্র বিস্ফোরক পরিবহনের সঙ্গে যুক্ত। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যারা খবর রাখেন তাদের অনেকেই বলছে, এত বিপুল পরিমাণ বিস্ফোরকের সঙ্গে কাশ্মীরের যোগ সাম্প্রতিক অতীতে আর কখনো পাওয়া যায়নি। গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় ঘটনা। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনগুলির কোনো যোগ রয়েছে কিনা তাও এখন নিশ্চিত করেনি পুলিশ। গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকে কাশ্মীরের নিরাপত্তা এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতেও পদক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীরা। তারপরেও কিভাবে এই ধরনের অস্ত্র উপত্যকা থেকে রাজধানী কাছাকাছি সরবরাহ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রশিক্ষণ শিবিরে দেরিতে পৌঁছনোয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাহুল গান্ধীকে শাস্তি দিল দল। সকলের সামনে 10 বার ডন মারতে হয়েছে দলের প্রাক্তন সভাপতিকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে শাস্তি দিল দল। যে সে শাস্তি নয়, সকলের সামনে 10 বার ডন মারতে হয়েছে দলের প্রাক্তন সভাপতিকে। গত শনিবার মধ্যপ্রদেশের পাঁচমারিতে জেলা সভাপতিদের প্রশিক্ষণ শিবির ছিল। সেখানে দেরিতে পৌঁছনো শৃঙ্খলা ভঙ্গের দায়ে রায়বরেলির সাংসদকে 10টি ডন মারার শাস্তি দেওয়া হয়। সকলের সামনে রাহুল সেই নির্দেশ পালন করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের নীতি শৃঙ্খলা অত্যন্ত কঠিন। সকল সদস্যদের জন্য একই শৃঙ্খলা বোধ প্রয়োগ করার জন্য প্রতীকী শাস্তি দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে ছাড় পাননি গান্ধী পরিবারের এই সদস্য। রবিবার সান্ধ্য শিবিরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রায় 20 মিনিট দেরিতে পৌঁছন। সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ শিবিরের প্রধান সচিন রাও মজা করে বলেন, শিবিরে যোগদানকারী সকল সদস্যকেই দেরিতে আসার জন্য শাস্তি ভোগ করতে হবে। রাহুল গান্ধী জানতে চান তিনি কি বলতে চাইছেন। রাওয়ের জবাব ছিল 10 বার ডন মারতে হবে। সঙ্গে সঙ্গেই বিরোধী দলনেতা তা পালন করেন। নিজের আসনে বসার আগেই দেরিতে আসার শাস্তি হিসেবে 10 বার ডন মেরে নেন রাহুল। রাহুলকে ওই দৃশ্য দেখতে অনুপস্থিত কংগ্রেসের সদস্যরা অনেকেই হাসেন, কেউ দলনেতার প্রশংসাও করেন, অনেকেই মোবাইলে তার ছবি বন্দী করে নেন। এই সামান্য সময়ের ঘটনার পর রাহুল গান্ধী নতুন জেলা সভাপতিদের উদ্দেশ্যে ভাষণ দেন। সাংগঠনিক লক্ষ্য এবং প্রশিক্ষণ কৌশল সম্পর্কে তাদের অবগত করেন। পাঁচমারিতে রাহুল জঙ্গল সাফারিও করেন। জানিয়ে বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা তাকে পর্যটন ও পার্টি করা নেতা বলে ব্যঙ্গ করেন। বিহারে যখন নির্বাচন চলছে তখন রাহুল পাঁচমারিতে জঙ্গল সাফারিতে গিয়ে মজা করে বেড়াচ্ছেন। এরপরেও যদি তিনি হেরে যান তখন নির্বাচন কমিশনকে দোষ দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির দূষণ নিয়ে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তারই মধ্যে সোমবার আবহাওয়া দপ্তর খানিক স্বস্তির খবর দিয়ে জানিয়েছে, বাতাসের গুণমান কিছুটা উন্নত হয়েছে দিল্লিতে। সুস্থ বাতাসের দাবিতে রবিবার ইন্ডিয়া গেটের সামনে জড়ো হয়েছিলেন দিল্লির নাগরিকরা। তারপর থেকে দিল্লির দূষণ নিয়ে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তার মধ্যেই সোমবার আবহাওয়া দপ্তর খানিক স্বস্তির খবর দিয়ে জানিয়েছে, বাতাসের গুণমান খানিক উন্নত হয়েছে দিল্লিতে। রবিবার দিল্লিতে বাতাসের গুণমান সূচক ছিল 391। সোমবার সকালে তা খানিক কমে 346 হয়েছে। তবে রাজধানীর বাতাস এখনো বিষাক্ত রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার দিল্লি ও সংলগ্ন এলাকার 39টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 29টিতেই বাতাসের গুণমান সূচক 400-র উপরে ছিল, যাকে মারাত্মক শ্রেণীতে ফেলা হয়। সোমবার সকালে অবশ্য অনেকগুলি পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের গুণমান সূচক 400-র নিচে নেমে এসেছে। বাতাসের গতি বৃদ্ধি পাওয়া এবং শস্যের গোড়া পোড়ানোর পরিমাণ হ্রাস পাওয়ার কারণেই এই সাময়িক উন্নতি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। রবিবার সুস্থভাবে শ্বাস নেওয়ার দাবি জানিয়ে কোনো রাজনৈতিক দলের পতাকা বা ব্যানার ছাড়াই ইন্ডিয়া গেটের সামনে ভিড় করেন দিল্লির বেশ কয়েকজন বাসিন্দা। একসময় অবরুদ্ধ হয়ে পড়ে ইন্ডিয়া গেট এলাকা। মুখে অক্সিজেন মাস্ক পরে হাতে সংবিধান নিয়ে প্রতিবাদ জানান কেউ কেউ। প্রায় আধ ঘন্টা বিক্ষোভের পরে বল প্রয়োগ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করা হয়।
ধাক্কাধাক্কিতে আহত হন অনেকেই, অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা তথা দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসার বক্তব্য, গত 10 বছর ধরে আম আদমি পার্টির সরকার দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ করেনি। তা সত্ত্বেও 7 মাসের বিজেপি সরকার দূষণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ করছে বলে জানান তিনি। দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকার কি কি কাজ করেছে তার খতিয়ানও তুলে ধরেন মনজিন্দর। জানান, জল ছড়িয়ে ধুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে, বহুতলগুলিতে লাগানো ধোঁয়া বিরোধী অ্যান্টি স্মগ গান। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজের পাল্টা দাবি, দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ না করে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে দিল্লির বিজেপি সরকার। সেই কারণে মানুষ এই সরকারকে বিশ্বাস করছে না বলেই দাবি তার। রবিবারের জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি লেখেন, পরিষ্কার বাতাস ন্যূনতম অধিকারের মধ্যে পড়ে। শুদ্ধ বাতাসের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলে পুলিশ কেনই আচরণ করবে? তারা তো অপরাধী নন। হাই নিউজ নেটওয়ার্ক। বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ভারত সরকারের মেগা প্রকল্প জল জীবন মিশনে নানা অনিয়ম আগেই ধরা পড়েছিল। সব মিলিয়ে 16,000-এর বেশি এফআইআর দায়ের করা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে যে 16 রাজ্যে ব্যাপক অনিয়ম হয়েছে সেগুলির সিংহভাগই বিজেপি শাসিত রাজ্য। বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ভারত সরকারের মেগা প্রকল্প জলজীবন মিশনে নানা অনিয়ম ধরা পড়েছিল। তদন্ত শেষে 16টি রাজ্যের মোট 596 জন ইঞ্জিনিয়ার ও আধিকারিক এবং 822 ঠিকাদার সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। সব মিলিয়ে 16,000-এর বেশি এফআইআর দায়ের করা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। ভারতের আগে কোনো প্রকল্পে এত বিপুল সংখ্যায় সরকারি আধিকারিক এবং ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত ও মামলা দায়েরের নজির নেই। তাদের বিরুদ্ধে জল প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত খরচ দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। গত বছর ডিসেম্বরে কেন্দ্রীয় সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রক এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্ত রিপোর্টের ভিত্তিতে অফিসার ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল যে 16 রাজ্যে ব্যাপক অনিয়ম হয়েছে সেগুলি সিংহভাগই বিজেপি শাসিত রাজ্য। তালিকায় উপরের দিকে নাম রয়েছে বিহারের। ওই রাজ্যে গত 20 বছর জনতা দল ইউনাইটেড এবং বিজেপির জোট সরকার ক্ষমতায় রয়েছে। রাজ্যের চলতি বিধানসভা নির্বাচনে জল প্রকল্পে অনিয়মের বিষয়টি বিরোধীরা হাতিয়ারও করেছে। বিহারে তদন্তে দেখা গিয়েছে সরকারি তালিকায় যে পরিবারগুলিতে জলের লাইন দেওয়া হয়েছে বলে দাবি করা হয়, বাস্তবে সেখানে কেউ বাসই করেন না, এমনকি বাড়ি ঘরেরও অস্তিত্ব মেলেনি। বিহারের নীতিশ কুমারের জমানায় এই দুর্নীতিকে অনেকে লালু প্রসাদের শাসনে পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে তুলনা করছে। কেলেঙ্কারির দেখা গিয়েছিল যে সমস্ত ট্রাক লরিতে করে গরু ছাগলের খাবার সরকারি খামারে সরবরাহ করা হয়েছে বলে নথিপত্রে উল্লেখ ছিল। সেগুলি আসলে মোটরসাইকেল ভ্যান গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। অস্তিত্বহীন পশু খামারে খাবার সরবরাহের বহু ভুয়ো বিল জমা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। ওই 16 রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের নামও রয়েছে, তবে বাংলায় কোনো ইঞ্জিনিয়ার বা আধিকারিক অভিযুক্ত নন। মামলা দায়ের হয়েছে 1.5 শতাধিক ঠিকাদারের বিরুদ্ধে। দেশে প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে নরেন্দ্র মোদী সরকার হর ঘর জল স্কিম চালু করে বছর 10 আগে। চলতি বছরে সেই প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছাতে পারেনি বেশিরভাগ রাজ্য। সেই কারণে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে 2028 সাল করা হয়েছে। জল সরবরাহ মন্ত্রকের আর্জি মেনে বাড়তি অর্থ বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সঙ্গে অর্থমন্ত্রকের একটি পর্যবেক্ষণকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে জলজীবন মিশন প্রকল্পে। অর্থমন্ত্রক জানায়, ওই প্রকল্পে বিপুল অর্থ নয়ছয় হয়েছে। সরকারি সূত্রে খবর, দিল্লিতে এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সব রাজ্যকে বলা হয় দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী, অফিসার, ঠিকাদারদের বিরুদ্ধে অবিলম্বে গোয়েন্দা তদন্তের নির্দেশ দিতে হবে। মন্ত্রীদের ক্ষেত্রে লোকায়ুক্তকে তদন্তের ভার দেওয়া যেতে পারে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। হাই নিউজ নেটওয়ার্ক।
অসমে বহু বিবাহ নিষিদ্ধ, একাধিক বিয়ে করলে 7 বছর জেল। তহবিল মহিলাদের জন্য অসম মন্ত্রিসভায় পাশ হয়ে গেল বহু বিবাহ প্রতিরোধ বিল। অসম মন্ত্রিসভায় পাশ হয়ে গেল বহু বিবাহ প্রতিরোধ বিল। বহু বিবাহ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড প্রস্তাব করা হয়েছে এই বিলে। এছাড়াও বহু বিবাহ বিলের ফলে যেসব মহিলারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য তহবিল তৈরির প্রস্তাবও রয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বহু বিবাহ নিষিদ্ধ এই বিল মাস্টার স্ট্রোক হতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পক্ষে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। গত মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত জানিয়েছিলেন লাভ জেহাদ, বহুগামিতা এবং বৈষ্ণব শত্রুদের সুরক্ষা সম্পর্কিত 3টি ঐতিহাসিক বিল আনা হবে বিধানসভায়। এই প্রস্তাবগুলি মন্ত্রিসভায় আলোচনা করা হবে। তাই প্রথমে অসমের মন্ত্রিসভায় বহুগামিতা বিরোধী বিল পেশ করা হয়। সোমবার সকালে অসমের মুখ্যমন্ত্রী জানান বহু বিবাহ নিষিদ্ধ করতে প্রস্তাবিত বিলে ক্যাবিনেট সম্মতি দিয়েছে। চলতি মাসের 25 তারিখে এই বিল পেশ করা হবে বিধানসভায়। কি বলা হয়েছে নতুন এই বিলে? হিমন্ত জানান বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, একাধিক বিয়ে করলে সর্বোচ্চ 7 বছরের জেল হতে পারে। বিবাহ বিচ্ছেদ আইনিভাবে সম্পন্ন না হলে নতুন করে বিয়ে করা যাবে না। শুধু তাই নয়, বহু বিবাহের কারণে বহু মহিলা অসুবিধার মধ্যে পড়তে পারে। সেই মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে আলাদা করে তহবিল গঠনের প্রস্তাব রাখা হয়েছে নতুন এই বিলে। এই পদক্ষেপের বলে মহিলাদের অধিকার সুরক্ষিত হবে বলে মত অসমের মুখ্যমন্ত্রীর। বহু বিবাহে জড়িত থাকা আধিকারিকরা বা ধর্মগুরুদেরও কারাদণ্ডে প্রস্তাব রয়েছে এই বিলে। তবে নতুন এই বিল আইনে পরিণত হলে বেশ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। বহু বিবাহের নিষিদ্ধের আওতায় পড়বে না তফশালি জাতি। অসমের 6ষ্ঠ তফশালি অন্তর্ভুক্ত এলাকা অর্থাৎ বড়োল্যান্ড, ডিম হাসাও এবং কার্বি আংলং। উল্লেখ্য 2026 সালে অসমে বিধানসভা নির্বাচন। তার আগে এই বিল আইনে পরিণত হলে হিমন্তের অ্যাডভান্টেজ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের ছোঁয়া মিলেছে বাংলায়। আবহাওয়াবিদদের মতে উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল এবং শুকনো বাতাস এখন দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করছে। সোমবার ভোরে দক্ষিণবঙ্গে আরও বেশি ঠান্ডা অনুভূত হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিসরা। নভেম্বরের প্রথম সপ্তাহে শীতের ছোঁয়া মিলেছে বাংলায়। চলতি মাসের প্রথমার্ধে শীতের আমেজ তৈরি হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে। সেই প্রভাবে আগের থেকেই পশ্চিমবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তাদের মতে উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল ও শুকনো বাতাস এখন দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করছে। রবিবার ভোরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। সোমবার ভোরে দক্ষিণবঙ্গে আরও বেশি ঠান্ডা অনুভূত হয়েছে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছে আগামী 4 থেকে 5 দিন সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। রবিবার সকালে দক্ষিণবঙ্গের সবথেকে কম তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতন 14.5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি, যা শনিবারের তুলনায় প্রায় 2 ডিগ্রি কম এবং এই সময় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার তুলনায় 2.1 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে 17 থেকে 18 ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। রাজ্যের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড হয়েছে দিল্লিতে, যা 11 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেখানকার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে খবর। রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 থেকে 16 ডিগ্রির মধ্যে। আবহাওয়াবিদদের মতে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় থেকে আসা ঠান্ডা হাওয়া পশ্চিমাঞ্চল দিয়ে বাংলায় ঢুকেছে। ফলে এই জেলাগুলিতে শীতের প্রভাব আরও বেশি দেখা যাবে। এমনকি কালিম্পংয়ের তুলনায় পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় বেশি ঠান্ডা ছিল। সোমবার একই অবস্থা রয়েছে। দার্জিলিংয়ের তুলনায় কম উচ্চতার কারণে কালিম্পংয়ের শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও এই পারদ পতন এখনকার সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তাদের ধারণা, সময় যত এগোবে শীতের মাত্রা ততই বাড়বে। গত 10 থেকে 12 বছরে নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস নেমে আসার একাধিক নজির রয়েছে। আপাতত শীতের স্পষ্ট অনুভূতি মূলত ভোর ও রাতের দিকেই মিলছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।